তাই যে টপিক উড়ে হবাইতে জাঙর সিয়ান বহুত ইম্পর্টেন্ট যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্টে যে নোটিফিকেশন আন দিয়ে যে পার্বত্য চট্টগ্রাম অ্যাকর্ড আগে সে অ্যাকর্ডর ইমপ্লিমেন্টেশনের চেয়ারম্যান তহিদ হুসেন ফরেন অ্যাডভাইজার সে উড়ে হবাইতে যেম এবং ইয়ানোর ইমপ্লিকেশন হি সে জিনিসটাকে বুঝে দিয়ে পারছেন। তো ফার্স্ট অফ অল সিয়ান হবার আগে দি সে টপিক হবার আগে দি মুই যে জিনিসান হবার সাঙ্গর সিয়ান আলাদা পার্টলি মুই বাংলাদি হোম এবং পার্টলি সাকমাওদাদি হোম বাংলাদি এই কারণতে হোম যাহাতে মানুষ বুঝি ফারান ভাড়া হোয়াট আই এম ট্রাইং টু সে বাংলান হয়তো সত্যমান ফ্লুয়েন্ট নয় তবুও মুই বাংলাদি হবার চেষ্টা করি। তো আজকে আদিবাসী যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা যারা সমতল এবং পাহাড়ি এলাকা থেকে বাংলাদেশের ঢাকায় যে এনসিটিবি ন্যাশনাল ক্যারিকুলাম বোর্ড রয়েছে ওখানে আজকে যে ডেমনস্ট্রেশন করতে গিয়ে ঢাকার বিশ্ববিদ্যালয়ের যে ইসলামিক ছাত্র শিবির রয়েছে এবং ইসলামিক ছাত্র শিবিরের প্রেসিডেন্ট যে ওর নেতৃত্বের মাধ্যমে ও আবু সারি কায়েম এবং অন্যান্যদের নেতৃত্বের মাধ্যমে যতগুলো বা যতজন আদিবাসী ছাত্র জখম হয়েছে 11 জন ছাত্র ওর থেকে 2 জন বর্তমানে নাকি ঢাকা মেডিকেল কলেজে সিরিয়াস অবস্থায় চিকিৎসাধীন। তো তাদের প্রতি আমার সমবেদনা জানাই। আমি এইটা বলতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ড এবং এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকাণ্ড না এই ধরনের অ্যাটাকের মাধ্যমে যে বাংলাদেশে আদিবাসীদের কোনো অধিকার নেই, কোনো প্রোটেস্ট করার অধিকার নেই এবং এইসব যে ইসলামিক মৌলবাদী সরকার রয়েছে এবং যে ইসলামিক মৌলবাদী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যাকে সবাই পৃথিবীতে মনে করে কি উনি একজন নোবেল লরেট এবং যেহেতু নোবেল লরেট সেই হিসাবে উনি একজন লিভারের লোক এবং এই নোবেল লরেটের শাসনে পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের যতগুলো আদিবাসী রয়েছে ওরা যে আদিবাসী যে হিস্ট্রি রয়েছে আদিবাসী শব্দটা ওইটা মুছে দেওয়ার প্রতিবাদে যারা জখম হয়েছে আমি তাদেরকে সমবেদনা জানাচ্ছি। আমি এইটা বলতে চাই যে এই ধরনের যে অ্যাটাক হয়েছে আজকে এগুলো আমরা আজকে আর কালকের মধ্যে যে বাংলাদেশে যতগুলো রাষ্ট্রদূত রয়েছেন এবং জাতিসংঘের কাছে আমরা এই বিষয়টা তুলে ধরব। কারণ আজকে যে প্রটেস্টটা হয়েছে সেই প্রটেস্টটা আগের থেকে অ্যানাউন্স করা হয়েছিল এবং সরকারের দায়িত্ব যথাযথ পুলিশি ব্যবস্থা করা এবং যেহেতু কারা এই অ্যাটাকটা মানে ইমপ্লিমেন্ট করেছে ওই লোকেদের চিহ্নিত করা হয়েছে। এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে ওই সব লোকেদের অ্যারেস্ট করে প্রসিকিউট করে আইনের হাতে তুলে দেওয়া। কিন্তু আমরা এটাও জানি যে বাংলাদেশে ইসলামিক পন্থী যারা আছে ওরা যদি আদিবাসী বা অন্যান্যদের কোনো একটা আক্রমণ চালায় তাহলে সরকার একেবারে ইম্পিউনিটি দিচ্ছে। তো ওই প্রসঙ্গেই আমি বলবো যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে সরকার ঘোষণা করেছে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা অনেক তাৎপর্যপূর্ণ। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি দেখেন অনেকেই দেখেছেন আমার ফেসবুকে বা অন্যান্যদের ফেসবুকে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার জন্য এবং নিরীক্ষণ করার জন্য যে কমিটি পুনর্গঠিত করা হয়েছে সেই পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তহিদ হুসেন। তো এই যে ঘোষণাটা আমরা ওয়েলকাম করছি চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া থেকে। আমরা এই জন্য ওয়েলকাম করছি কারণ বাংলাদেশ সরকার নিজেই স্বীকার করলেন যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ নয়, পার্বত্য চট্টগ্রাম একটি বৈদেশিক ইস্যু এবং পার্বত্য চট্টগ্রাম যদি বৈদেশিক ইস্যু না হতো তাহলে যে ইমপ্লিমেন্টেশন কমিটি আছে সেটা
আমার মনে হয় না কি ফরেন অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টার দিয়ে মানে গঠিত হতো। তো সেজন্য দিস কমিটি হেডেড বাই দি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, এটাতে বাংলাদেশ সরকার প্রমাণ করে দিল বা স্বীকার করলো, যেটা অনেক লোক পার্বত্য চট্টগ্রামে জানে, কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের মতেই একটি অংশ নয়, এবং সেটা কোনো নতুন জিনিস নয়। আপনারা যদি দেখেন বাংলাদেশ সরকারের যে ইতিহাস রয়েছে বা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে তার ইতিহাস রয়েছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1971 সালে। 1971 সালের আগে যে ইতিহাস ছিল সেটা হচ্ছে 1947 সালে ব্রিটিশ ইন্ডিয়া এখান থেকে চলে যায়, এবং ব্রিটিশ ইন্ডিয়া এখান থেকে চলে যাওয়ার পর বা চলে যাওয়ার সময় ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 47 এনাক্ট হয়। ব্রিটিশ ইন্ডিয়া থেকে দুইটা ডোমিনিয়ন সৃষ্টি হয়, দুইটা স্টেট সৃষ্টি হয়। একটা হচ্ছিল পাকিস্তান আর আরেকটা হচ্ছিল ভারত। তো আমি আজকেই তুলে দিয়েছি, অনেকেই দেখতে পাবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের যে ফার্স্ট শিডিউল ছিল। ফার্স্ট শিডিউলে ইস্ট বেঙ্গল যে প্রভিন্স ছিল, ইস্ট বেঙ্গলটাকে ডিফাইন করা হয়েছিল। ইনফ্যাক্ট প্রভিশনাল যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে ইস্ট বেঙ্গলে, সেখানের মধ্যে ত্রিপুরাও ছিল। তো ত্রিপুরা কি করে মানে পুরো পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতে আসলো, সেটা একটা ইতিহাস। আর পার্বত্য চট্টগ্রাম 98.5% নন মুসলিম হওয়ার পরেও কি করে পাকিস্তান, যেটা মুসলিম রিলিজিয়াস আইডেন্টিটির ভিত্তিতে তৈরি হয়েছিল, ওখানে গেল, সে হিস্ট্রি আমাদের জানা। তো সে হিসাবে পার্বত্য চট্টগ্রামের যে ইনক্লুশন পূর্ব পাকিস্তানে, সেটা যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 আছে, সে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের ল্যাটারাল স্পিরিট যেটা রয়েছে সেটা ভায়োলেট করে। কারণ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী ভারত দুই ভাগে ভাগ হয়েছিল। একটা ভাগ হচ্ছিল নন মুসলিমদের জন্য, যেটা আজকাল বর্তমানে ভারত, আর যেটা মুসলমানদের জন্য সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছিল পাকিস্তান। তো সেই হিসাবে নন মুসলিম রিজিয়ন হিসাবে পার্বত্য চট্টগ্রাম, যদিও ইস্ট পাকিস্তানের চিটাগং জেলায় অন্তর্ভুক্ত ছিল, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 আমি তুলে দিয়েছি, লিঙ্ক দিয়েছি, সেটা ব্রিটিশ পার্লামেন্টের লাইব্রেরিতে দেখতে পাবেন। কি যে চিটাগং ডিভিশন হয়েছে, ওর মধ্যে ত্রিপুরাও ছিল। তো ত্রিপুরা যদি ওখান থেকে বেরিয়ে আসতো, আমার মনে হয় আমাদের যদি ন্যায় হতো, আমরা যদি আন্দোলন করতাম, তাহলে পার্বত্য চট্টগ্রামের অবস্থাও আলাদা হতো। সো যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেটা বাংলাদেশ সরকার যে 12 তারিখ নোটিফিকেশন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টারকে চেয়ারম্যান বানিয়ে, সেটা আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমি যেটা বলতে চাই এবং আমাদের যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একটি অকুপাইং ফোর্স হিসেবে কাজ করছিল, মানে দে আর এন অকুপাইং পাওয়ার। তো অনেকেই প্রশ্ন করতে পারে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে কি করে অকুপাইং ফোর্স হিসেবে কাজ করছে। ওইটা জানার খালি দুইটা বিষয় বা আইডেন্টিফাই করার দুইটা উপায় রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে কন্ডাক্ট, সে বাংলাদেশ সরকারের যেটা কন্ডাক্ট হচ্ছে, আপনারা সবাই জানেন কি পার্বত্য চট্টগ্রামে 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক সমতল ভূমি থেকে যারা মুসলিম ধর্মাবলম্বী, তাদেরকে পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসবাস দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামে সে ধরনের বসবাস অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন, সেটা অ্যাকিন টু ইসরায়েলি প্র্যাকটিসেস ইন অকুপাইড আরব টেরিটরিজ। মানে ইসরায়েল যেভাবে প্যালেস্তানিয়ান এরিয়াতে গিয়ে অকুপাইড আরব টেরিটরিগুলোতে গিয়ে জিউসদের সেটেলমেন্ট দিচ্ছে, সেই হিসাবে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে সমতলবাসীদের
1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত বসিয়ে দিয়েছে। যদি অকুপাইং পাওয়ার না হতো বাংলাদেশ, তাহলে নিজের দেশের লোক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসবাস করতো না। তো আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পপুলেশন ট্রান্সফার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো একটা জায়গা কেড়ে নেওয়ার জন্য বা কোনো একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের মানবতা আইনের লঙ্ঘন। সেটা একটা ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস। যে রোম ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট দেখেন বা জেনেভা কনভেনশনস দেখেন, পপুলেশন ট্রান্সফার যদি অকুপাইং ফোর্স করে তাহলে সেটা একটা আন্তর্জাতিক যুদ্ধ যে আইন রয়েছে, হিউম্যানিটেরিয়ান লস রয়েছে, সেটা উল্লঙ্ঘন করে। তো বাংলাদেশ যদি নিজে অকুপাইং ফোর্স মনে না করত, তাহলে পার্বত্য চট্টগ্রামে সমতলবাসীদের নিয়ে সেটেল করতো না। তো সেটাই হচ্ছে একটা এক্সাম্পল কি বাংলাদেশ হ্যাজ বিন অ্যাক্টিং অ্যাজ এন অকুপাইং ফোর্স। আর দ্বিতীয় অকুপাইং ফোর্স বাংলাদেশের যেটা ক্যারেক্টার হচ্ছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের লোকদের একজনকেও বিশ্বাস করে না। এবং যেহেতু বাংলাদেশ সরকার একজনকেও বিশ্বাস করে না, সেজন্য এই মুহূর্তে বা গত 50 বছর ধরে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ আর্মির 1/3 যে মিলিটারি ফোর্স রয়েছে ওদেরকে ওখানে সেটেলমেন্ট দিয়েছে। পার্বত্য চুক্তিতে যদিও লেখা ছিল কি এইসব ক্যাম্পগুলো উপরে মানে তুলিয়ে নিয়ে যেসব বাংলাদেশ আর্মি রয়েছে ওরা ক্যান্টনমেন্টে চলে যাবে, এখনো পর্যন্ত ওদেরকে তুলিয়ে নেওয়া হয়নি এবং সবাই বাংলাদেশের যেসব আর্মি রয়েছে পার্বত্য চট্টগ্রামে এখনো রয়েছে। তো যদি বাংলাদেশ সরকার অকুপাইং ফোর্স পার্বত্য চট্টগ্রামে না হতো, পার্বত্য চট্টগ্রামের যেসব লোক আছে ওদেরকে বিশ্বাস করত, তাহলে এই ধরনের যে একটা ট্রিটমেন্ট রয়েছে, স্টেপ মাদারের ট্রিটমেন্ট, সে ধরনের ট্রিটমেন্ট করতো না। তো সেজন্য আমি যেটা বলতে চাই যে তৌহিদ হোসেন যে ফরেন মিনিস্টারকে দিয়ে যে পার্বত্য চট্টগ্রামের কমিটি, পিস অ্যাকর্ড কমিটি বসিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। Historically, it is a recognition of the fact that Chittagong Hill Tracts is not part of Bangladesh. That is not our position. That is the position of the government of Bangladesh. You can imagine if you are in India, as I am from India, as an Indian citizen, the issue of Northeast or the issue of Kashmir will not be or shall not be ever dealt by the Ministry of Foreign Affairs. So the moment you treat or you give the responsibility of a particular region to the foreign ministry, you automatically recognize that this is not part of your country. তো সে যে কথাটা আছে আমার মনে হয় বাংলাদেশ সরকার রিকগনাইজ করেছে, and we welcome this initiative of the interim government. আমি মনে করি this is going to be a defining moment of the relationship between Chittagong Hill Tracts and the government of Bangladesh. পার্বত্য চট্টগ্রামে যে জনগোষ্ঠীগুলো রয়েছে এবং সেই জনগোষ্ঠীগুলো এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মধ্যে এই দুইটা জায়গার যে সম্পর্ক হয়েছে, আমার মনে হয় এটা একটা ডিফাইনিং মোমেন্ট। আপনারা অনেকেই দেখছেন যে এখানে অনেকে কমেন্ট করবে কি ভারতে বসে আপনি উস্কানি দিচ্ছেন, এসবগুলো যারা বাংলাদেশ সরকারের যেসব প্রোগ্রাম আছে ওদের থেকে বেনিফিট পাচ্ছে ওরা এ ধরনের কথা বলবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার একটা নোটিফিকেশন দিয়েছে, সেই ইন্টারপ্রিটেশনটা আমার দৃষ্টিভঙ্গি থেকে কি। তো সেখানে আপনি যদি মনে করেন কি আমি দিল্লিতে বসে ভারতে বসে উস্কানি দিচ্ছি, সেটা একেবারে মিথ্যা। যদি উস্কানি দিয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। তো এখানে উস্কানি দেওয়ার প্রশ্ন ওঠে না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একেবারে সিম্পল, গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিকগনাইজ করেছে কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ নয়। তো সেজন্য সেই দায়িত্বটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে দিয়েছে। তো সেই জন্য আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। অ্যান্ড আই এম কোয়াইট শিওর কি ভবিষ্যতে দিস ইজ গোয়িং টু বি রেফার্ড
as a turning point in the history of Bangladesh and the Chittagong. দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে one of the reason, এছাড়াও অনেকের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে কি পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা আছে সেটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে কেন দেওয়া হলো এবং সেটা সিএসটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কেন দেওয়া হলো না। ইনফ্যাক্ট সিএসটি অ্যাফেয়ার্স এর মিনিস্টার তো পার্বত্য চট্টগ্রাম অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্যও নয়। তাহলে হোম মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ ডিফেন্স বা অন্য কোনো মিনিস্ট্রিকে না দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে বা পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কেন সিএসটি অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করা হচ্ছে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। এর থেকে বোঝা যায় কি বাংলাদেশ গভর্নমেন্ট ইজ আন্ডার ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার। পার্বত্য চট্টগ্রাম বিষয় নিয়ে বাংলাদেশ সরকার অনেক প্রেশারে রয়েছে এবং সে প্রেশারগুলো আমার দৃঢ় বিশ্বাস এবং আমার বিশ্বাস আছে কি যতগুলো ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে ওরা বাংলাদেশ সরকারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অনেক প্রেশার দিচ্ছে। এটা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামে যারা ক্ষমতায় আছে, রিজিয়নাল কাউন্সিল বলেন বা ডিস্ট্রিক্ট কাউন্সিল বলেন, ওরা পার্বত্য চুক্তি নিয়ে বা পার্বত্য চট্টগ্রামের যেসব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে আপনি দলগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কাউকে অ্যাক্টিভ দেখতে পাবেন না। তো 18 সেপ্টেম্বরে যে প্রোটেস্ট হয়েছিল 19 এবং 20 তারিখের যেসব হত্যাযজ্ঞ আর ঘরে জ্বালানো দেওয়া এসব হত্যা হয়েছিল সে ব্যাপারে আপনারা দেখতে পাবেন কি যে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন হয়েছে সেগুলো বাইরের থেকেই করছে। and we are grateful কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স, মাইনরিটি রাইটস গ্রুপ এই ধরনের সংস্থাগুলো তুলে দিয়েছে। এবং আপনারা হয়তো দেখেছেন কি আমি নিজে এবং আমার যতগুলো সঙ্গী রয়েছে ভারতে, আমরা উই হ্যাভ বিন ট্রাইং আওয়ার বেস্ট। আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ে শুধু ভারতীয় উপমহাদেশে নয়, পৃথিবীতে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের বিষয়ে দিল্লিতে আমরা ডিপ্লোম্যাটসদের দিয়ে ব্রিফিং করেছি। আমি জানি এবং সেটা নিউজেও পাবলিশ হয়েছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি থেকে যারা ডিপ্লোম্যাট আছে ওদেরকে দিল্লিতে আমন্ত্রণ করেছেন, ওনারা ঢাকায় গেছেন। কিন্তু আমি ইউনুস সাহেব এবং অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন ওরাও জানেন কি যেসব ডিপ্লোম্যাট এখান থেকে গিয়েছে উনি যখন অ্যানাউন্স করেছেন কি ওদেরকে ঢাকায় আমন্ত্রণ দেওয়া হয়েছে, উই হ্যাভ ব্রিফড এবং আমরা ওটা প্রতিনিয়ত ব্রিফিং করে যাচ্ছি। আপনি যা দেখেন দিল্লিতে যতগুলো ডিপ্লোম্যাট রয়েছে, কারণ অনেক ডিপ্লোম্যাটিক কমিউনিটি এখান থেকে বাংলাদেশকে লুক আফটার করে, ইউ ইনভাইট দেম, you engage with them for talks, we welcome that, but we shall continue to also brief them, engage with them. এবং আজকে যে অ্যাটাকটা হয়েছে সেটাও আমরা নিয়ে এখানে আমরা আবার ব্রিফ করব। তো আমাদের ব্রিফিং এর মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন কি ব্রিটিশ পার্লামেন্টের যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কমনওয়েলথে আছে ওখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে আমাদের জিএআইপি সিএইচটি যে সংস্থাটা আমরা গঠন করেছি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইন্ডিজিনিয়াস পিপলস অফ দি সিএইচটি, সে যে সাবমিশন দিয়েছে, রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ যে দিয়েছে, সেই ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট একটা রিপোর্ট তৈরি করেছে এবং সেই ইস্যুগুলো রেজ করেছে এবং ব্রিটিশ পার্লামেন্টে 2 ডিসেম্বর 2024 মাইনরিটিদের নিয়ে, বুদ্ধিস্টদের নিয়ে যে অ্যাটাক ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলামিক পন্থীদের মাধ্যমে দিয়ে করছেন সেগুলো ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে এগুলো ডিবেট হয়েছিল। এবং জাতিসংঘের কথা তো আমি অনেকবার প্রেজেন্টেশনও করেছি কি জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস যখন তিনি গিয়েছিলেন ওনাকে আমরা ব্রিফিং করেছি, কন্টিনিউয়াসলি ব্রিফিং করেছি এবং আমরা কিছু লুকাচ্ছি না, in the sense that each and every communications which we have been sending to all the foreign governments, I have marked it to the Ministry of Foreign Affairs of the government of Bangladesh. আমরা যেটা বাংলাদেশ থেকে চাই সেটা হচ্ছে you should come forward, and বাংলাদেশ সরকার যখন বলে কি we want a relationship, equal relationship with India, কি আমাদের সাথে এইভাবে কাজ করতে হবে, if you want to say that, তাহলে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যারা বাংলাদেশ সরকার চালান কি পার্বত্য চট্টগ্রামের মানুষ যারা আছে
এবং ওদেরকে নিয়ে যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করছে ওরাও একটা জিনিস চায়, সেটা হচ্ছে ইউ ট্রিট দেম রেসপেক্টফুলি। আপনি অন্যদের থেকে যেটা অপেক্ষা করেন অ্যাজ এ বাংলাদেশ গভর্নমেন্ট, অবভিয়াসলি ওরা বাংলাদেশের নাগরিক হিসাবে ওরাও সেম জিনিসটা এক্সপেক্ট করে। তো আমি যে জিনিসটা এখানে বলতে চাই সেটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে লবিং করা, পার্বত্য চট্টগ্রামের জনসাধারণদের নিয়ে লবিং করা, সেটা আমার মনে হয় আমরা একটা পার্টিকুলার স্টেজে পৌঁছে গেছি যেখানে উই আর ইন এ পজিশন টু মোবিলাইজ দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। বাংলাদেশ সরকার জানে কি 24 তারিখ ফেব্রুয়ারি থেকে হিউম্যান রাইটস কাউন্সিলের সেশন শুরু হচ্ছে। উই উইল বি ওয়াচিং দি রিপোর্ট অফ দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, যে বাংলাদেশে যে ইনভেস্টিগেশন করছেন সেই ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমরা দেখব। কারণ আমরা যেটা মনে করি কি ইউনাইটেড নেশনসের যে ক্রেডিবিলিটিটা আছে বাংলাদেশ সরকার ওইটাকে ডিস্ট্রয় করে দিতে চাচ্ছে। বাংলাদেশ সরকার যেটা করেছে সেটা হচ্ছে 5 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত যেসব ঘটনা হয়েছে সেগুলো ইনভেস্টিগেট করার জন্য, আর সেগুলো ইনভেস্টিগেট করে আপনারা পলিটিক্যালি অ্যাবিউজ করবেন, সেটা জাতিসংঘের যে একটা ইমেজ রয়েছে ওইটাকে ডিস্ট্রয় করে দেবেন। সেটা আমরা জাতিসংঘের ফলোয়ার হিসেবে উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু এক্সপোজ কি বাই নট এক্সটেন্ডিং দি ম্যান্ডেট বিয়ন্ড 20th August and to include চিটাগং ট্যাক্স, বাংলাদেশ সরকার যেসব ছল ছাতুরি খেলছে এইগুলো আর চলবে না। তো যেটা প্রয়োজন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, বা আমি যেটা বলতে চাই, আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ উইথ আজকের অ্যাটাক হোক অন্য কোনো অ্যাটাক হোক, উই এক্সপেক্ট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু প্লে দি রুল বুক, টু প্লে দি উইথ দি কনস্টিটিউশন। সেখানে যে সংবিধান আছে সেই সংবিধানগুলো আপনারা ফলো করেন। একটা জিনিসও ওখান থেকে পার্বত্য চট্টগ্রামের যত সব লোক আছে সংবিধানের বাইরে একটি জিনিস চাচ্ছে না। যদি বলে বাংলাদেশ আর্মি এখান থেকে হটিয়ে পুলিশের মাধ্যমে শাসন করেন, আপনারা যদি সেটা করতে পারেন না তাহলে আপনারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছেন যেটা আপনারা নিজেই আত্মপ্রকাশ করলেন কি পার্বত্য চট্টগ্রাম আমাদের অংশ নয়, সেজন্য বিদেশ মন্ত্রী দেখবে। আপনারা হয়তো জেনে গেছেন বা আত্ম উপলব্ধি করছেন কি পার্বত্য চট্টগ্রাম অ্যাকচুয়ালি আপনাদেরই নয়। তো না হলে তো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্বন্ধে যে কমিটি করেছেন সেখানে ওখানে চেয়ারম্যান বানার তো কোনো প্রশ্ন ওঠে না। সো উই হ্যাভ আন্ডারস্টুড ভেরি ওয়েল কি আপনারা ইনসাইড আত্ম উপলব্ধি করতে পারেন কি দিস ইজ নট পার্ট অফ ইউর টেরিটরি। তো সে টেরিটরিটা আপনাদের হাত থেকে বাইরে চলে যাবে ইফ ইউ ডু নট ফলো দি রুল বুক, ইফ ইউ ডু নট ফলো দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ। রুল বুক হচ্ছে এখানে বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশ প্যানেল কোড, যেখানে কোনো সামরিক শাসন ডিক্লেয়ার করা হয়নি, কোনো পাবলিক এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি। বিনা পাবলিক এমার্জেন্সি ডিক্লেয়ার করে, বিনা সামরিক শাসন ডিক্লেয়ার করে আপনারা পার্বত্য চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে মিলিটারি দিয়ে শাসন করছেন। তো এটা কি অ্যাকসেপ্টেবল? এটা কি বাংলাদেশ কনস্টিটিউশনে দেওয়া আছে কি পার্বত্য চট্টগ্রামে শাসনের জন্য বাংলাদেশ আর্মিকে সরকার যখনই ইচ্ছে তখনই ডেপ্লয় করতে পারবে? এরকম তো কোনো প্রভিশন বাংলাদেশ কনস্টিটিউশনেও নেই। এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে আপনাকে যদি আপনারা যদি আর্মি নিয়োগ করতে চান। বিনা এমার্জেন্সি ডিক্লেয়ার করে এই যে নোবেল লরেট সাহেব আছেন ডক্টর ইউনুস, উনি নিজেই পার্বত্য চট্টগ্রামে এখন মিলিটারি শাসন চালাচ্ছে। বাংলাদেশে হয়তো অনেক জায়গায় গণতন্ত্র এসেছে, কিন্তু সে গণতন্ত্র তো পার্বত্য চট্টগ্রামে নেই, কারণ পার্বত্য চট্টগ্রামে এখনো মিলিটারি শাসন চলছে। তো তাহলে পার্বত্য চট্টগ্রামের লোকদের কি করার উপায় আছে? একটি জিনিস, সেটা হচ্ছে দে হ্যাভ টু ক্যাম্পেইন ইন্টারন্যাশনালি অ্যান্ড ইন রিকগনিশন অফ দ্যাট ফ্যাক্ট কি আপনি যেটা করলেন সেটা হচ্ছে কি সিএসটি এখন আপনি বিদেশ মন্ত্রীকে দিয়ে দিলেন। অ্যান্ড ইটস এ ভেরি গুড, we will have an opportunity to interact. We will be briefing the European Union, we will be briefing all the Western countries and the ASEAN countries and increasingly the international community. Keep foreign minister as the chairman of the CHT implementation committee কি করছেন। তো সেই জন্য আমি আবার বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যে ইমপ্লিমেন্টেশন কমিটি রয়েছে, ফরেন মিনিস্টার তৌহিদ হোসেনকে নিয়োগ করা পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে একটি নতুন অধ্যায়।
সে অধ্যায়টা হচ্ছে বাংলাদেশ সরকার নিজেই স্বীকার করছে কি পার্বত্য চট্টগ্রাম ওদের এলাকা নয়, পার্বত্য চট্টগ্রামে ওরা একটা অকুপাইং ফোর্স হিসেবে কাজ করছে এবং পার্বত্য চট্টগ্রামের ইস্যু নিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে অনেক চাপে আছে। সেজন্য ফরেন মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেছে, যাতে ফরেন মিনিস্টার যতগুলো ডিপ্লোম্যাট রয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে, ওদেরকে মিসলিড করতে পারে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে লবিং করার জন্য কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো দলকে দেখা যাচ্ছে না, সেটা জনসংহতি সমিতি হোক সন্তুল আমার, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট হোক, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক হোক, বা JSSMN লামা, আপনারা দেখছেন না। আর আপনারা এটাও দেখছেন না কি যারা CHT রিজিয়নাল কাউন্সিলে আছে, যারা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে আছে, ওরাও কোনো ডিপ্লোম্যাটকে লবিং করছে না। ইনফ্যাক্ট 9 ডিসেম্বরে হলো ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন টক্সের আগে পার্বত্য চট্টগ্রামে একটা ডেলিগেশন গিয়েছিল। সেখানে রিজিয়নাল কাউন্সিলের চেয়ারম্যানকে দেখা করতে দেয়নি, দেখা করেননি, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ডিপ্লোম্যাটরা বলেছে আমাকে কি ওরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে রিজিয়নাল কাউন্সিলের সাথে মিটিং হয়নি। তো আপনারা বুঝতে পারছেন কি যারা ক্ষমতায় আছে, যারা পার্বত্য চট্টগ্রামের লোকদের বলছে কি আমরা প্রতিনিধিত্ব করি এবং সেই প্রতিনিধিত্বতা নিয়ে ক্ষমতায় বসে আছে, ওরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন করছে না। আমি যেটা বলতে চাই, আমি তো যখন দেখেছি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রিপোর্ট যে 20 তারিখ আর 19 তারিখ যে সেপ্টেম্বরের অ্যাটাকগুলো হয়েছিল, আমি দেখে একটু মর্মাহত হয়েছে। কারণ ওখানে এমনভাবে লেখা হয়েছিল যেন ছাত্ররা গিয়ে মানে যেসব বৈষম্য সংঘাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যারা গেছে, ওদেরকে অ্যাটাক করতে গেছে, রিজিয়নাল কাউন্সিলকে অ্যাটাক করতে গেছে। শেষ পর্যন্ত একটা FIR রেজিস্টার্ড হলো, চার্জশিটও ফাইল হলো, 2-1 চার্জশিট হলো, এখনো ইনভেস্টিগেশন হচ্ছে। কয়েকদিন আগে আরেকজন লোক অ্যারেস্ট হলেন। অথচ কি হয়েছে, যারা এটা অ্যারেস্ট হয়েছে রাঙ্গামাটির অ্যাটাক নিয়ে, ওরা তো পাহাড়ি লোক, আর মরেছে পাহাড়ি, বাড়ি ঘর জ্বলে গেছে পাহাড়িদের। তো আপনারা যে FIR করেছেন রিজিয়নাল কাউন্সিলের তরফ থেকে, সেখান থেকে কে ভুক্তভোগী হচ্ছে? যারা একবার অ্যাটাক খেয়েছে অলরেডি, ওখানে যেসব সেটলার ছেলেরা আর সেটলার বাংলারা অ্যাটাক করেছে, ওদের থেকে ভুক্তভোগী, আর আপনাদের FIR এর মাধ্যমে আবার ভুক্তভোগী। তো আমি যেটা চ্যালেঞ্জটা দেখি, লাস্ট পয়েন্টটা যেখানে আসতে চাই, সেটা হচ্ছে যেটা চ্যালেঞ্জটা দেখি সেটা হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ। বাংলাদেশ গভর্নমেন্ট এত প্রেসারে আছে, সেই প্রেসারের মাধ্যমে এবং সেই প্রেসারের কারণে ফরেন মিনিস্টারকে CHT এখন ইমপ্লিমেন্টেশন কমিটির চেয়ারম্যান বানাতে হলো। কিন্তু সেখানে যারা দুজন আরো যাদেরকে কমিটিতে বসানো হয়েছে, CHT রিজিয়নাল কাউন্সিলের চেয়ারম্যান এবং PCJS সভাপতি সন্তুল আর্মা, আর শরণার্থী যারা ভারত থেকে প্রত্যাবর্তন করেছে তাদের যে টাস্ক ফোর্সটা আছে ইন্টারনালি ডিসপ্লেসমেন্ট লোকদের নিয়ে, সুদত্ত চাকমা, আপনারা যদি ওই কমিটিতে আপনাদের ইস্যুগুলো রেজ না করেন, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যে একটা স্ট্র্যাটেজি বানিয়েছে, ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন করে, ফরেন মিনিস্টারকে দিয়ে ক্যাম্পেইন করে, যতগুলো অর্গানাইজেশন আছে, সেটা রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ হোক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হোক, মাইনরিটি রাইটস গ্রুপ হোক, ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স হোক, CHT কমিশন হোক, এইসব সংস্থাগুলো যে ক্যাম্পেইন করে যে প্রেশারটা দিচ্ছে, তাহলে সে প্রেশারটা ওরা ওভারকাম করতে সক্ষম হবে। there is no other reason, অন্য কোনো কারণ নেই। যদি বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল চাপে না থাকতো, তাহলে CHT কমিটি ফরেন মিনিস্টার দিয়ে মানে সভাপতিত্ব করাতো না। তো সেজন্য যেগুলো রয়েছে আমার মনে হয় ইতিমধ্যে সবচেয়ে বড় জিনিসগুলো রয়েছে, সেগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের চুক্তি অনুযায়ী
শান্তি বাহিনীরা তো সবাই সারেন্ডার করেছে, সেটা 27 বছর আগে। কিন্তু বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত যেসব টেম্পোরারি ক্যাম্পসগুলো রয়েছে একটাও উইথড্র করেনি। ভূমি কমিশন এখনো পর্যন্ত কাজ করেনি। আর যেসব শরণার্থী ভারত থেকে ফিরে গেছে ওদেরকে এখনো পুনর্বাসন দেওয়া হয়নি, এখনো রিহ্যাবিলিটেশন হয়নি। আর ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন যেটা আছে ওইটা তো আমাদের কি বলবো একটা মোখারি হয়ে গেছে। যাদেরকে সমতল এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামে ভিতরে আনা হয়েছিল ওদেরকে ইন্টারনালি ডিসপ্লেসড পিপল বানিয়ে এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রতি বছর রেশন দেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সংজ্ঞা জিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার যতগুলো গুচ্ছগ্রাম রয়েছে সেই গুচ্ছগ্রামগুলোতে ফ্রি রেশন দিচ্ছে। আর পাহাড়িরা যারা নিজেদের জায়গাতে উদ্বাস্ত হয়ে গেছে ওরা কিছুই পাচ্ছে না। তো সেই বিষয়গুলো আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রাম কমিটি অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন কমিটি বানিয়েছে, সেই ইমপ্লিমেন্টেশন কমিটির লোক যারা আছে সেগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এবং বাংলাদেশের সাথে রেজ করা উচিত। যতক্ষণ পর্যন্ত আপনারা এইসব ব্যাপারে রেজ করবেন না তাহলে আমরা যেসব ক্যাম্পেইন করছি সেগুলো একেবারে পানিতে যাবে। আলটিমেটলি আপনাদেরকেই তুলে ধরতে হবে, আমরাও তুলে ধরছি। 4টা ইস্যুর কথা বলছি। একটা ইস্যু হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আসতে হবে, সেজন্য যতগুলো বাংলাদেশের আর্মি ক্যাম্প রয়েছে ওদেরকে পার্বত্য চট্টগ্রামের ভিতরে যতগুলো ক্যান্টনমেন্ট আছে ওদেরখানে ফিরে যেতে হবে। যদি কোনো সমস্যা হয় বাংলাদেশ আর্মি তো এনি টাইম ডেপ্লয় করতে পারে। তো খাগড়াছড়িতে যদি একটা ক্যান্টনমেন্ট থাকে তাহলে পানছড়ি থেকে আপনাকে উইথড্র করলে ওখানে ফিরে যেতে কতক্ষণ সময় লাগে? আপনি এসব করছেন না কেন? তো সেটা ইস্যুটা রেজ করতে হবে, না হলে শুধু পার্বত্য চট্টগ্রামের বাসীরা হেনস্থা হচ্ছে। এক, দ্বিতীয়টা হচ্ছে ল্যান্ড কমিশন। ল্যান্ড কমিশন নিয়ে ওইটা আপনারা জানেন কি এখনো ভূমির যে ওখানে তো কোনো বিবাদের প্রশ্ন নেই। আমাদের জায়গাগুলো কেড়ে নিয়েছিল, পাহাড়িদের জায়গাগুলো কেড়ে নিয়েছিল, ওইটা কাজ করছে না। সিএইচটিতে যে গুচ্ছগ্রামের যেসব লোক আছে 1979 থেকে এসেছে, আজকে 2025, তো অলমোস্ট 45 ইয়ার্স পরে, 46 ইয়ার্স পর এখনো পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছে। আর আপনারা রিজিয়নাল কাউন্সিল থেকে, সিএইচটি ডেভেলপমেন্ট বোর্ড থেকে, সিএইচটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আপনারা রেজ করেন না। তো আপনারাই তো নিজেই সমর্থন করছেন কি পার্বত্য চট্টগ্রামে সংঘাত জিয়ে হোক। কারণ অনেক লোক আছে এগুলো ফ্রি রেশন না দিলে হয়তো ওখানেই থাকবে না। তো যে পার্বত্য চট্টগ্রামের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি সংঘাত কি করে রাখানো যায়। আর ওগুলো সাবসিডিজ দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি কি পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসী আছে ওরা কাজ করে নিজেদেরকে খেতে হয়, নিজেদের ইনকাম করতে হয়। আর সমতল ভূমি থেকে আসার পর গত 46 ইয়ার ধরে ওদেরকে ফ্রি খানা দিচ্ছে। সেটা কোন ধরনের ন্যায়? আর আপনারা এগুলো ব্যাপারে রেজ করেন না। তো আপনারা যদি ইন্টারনালি রেজ না করেন তাহলে বাইরে যারা রেজ করছে ওদেরকেও আপনারা যে আন্দোলনটা করছে বাইরের থেকে সেটাও শেষ করে দিচ্ছেন। তো সেজন্য আমি পরিশেষে বলবো এসব যে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, আমার মনে হয় না কি ডক্টর ইউনূস সরকার কিছু করবেন। পার্বত্য চট্টগ্রামের লোকেদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইউনূস সরকারের যে চেঞ্জ আসছে, পরিবর্তন যে আসছে, সেটা পার্বত্য চট্টগ্রামের কোনো রাজনৈতিক দল সে ক্ষমতায় থাকুক বা বাইরে থাকুক ওদের দ্বারা হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস 2 অক্টোবরে ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউতে বলেছিলেন, আর অনেকে খারাপ পেয়েছিল, আমরা ওনার বক্তব্যটা মানে পাবলিশ করার জন্য উনি বলেছিলেন কি পার্বত্য চট্টগ্রাম আমরা এখনই তো আসলাম, তো পার্বত্য চট্টগ্রাম এখন নিয়ে আমরা কি করবো, সেটা তো অনেক পুরনো প্রবলেম। তো
তো সেটা নতুন সরকার আসলে দেখবে নূতন একত হতে হবে না পুরনো একত দিয়ে, কারণ নূতন একত তো অনেকে, পুরনো একত তো অনেকে বিরোধ করছে, যেটা বিএনপি বা আওয়ামী লীগ, বিএনপি বা জামাতে ইসলামী। তো তাহলে এই পরিবর্তিত পরিস্থিতি কি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু করবেন না, সেটা চেঞ্জ করে এখন পার্বত্য চট্টগ্রাম অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন কমিটি যে রিকনস্টিটিউট করলেন, সেটা যারা ইউনুসের সাথে কাজ করছে, ইউনুসের কোলে বসে আছে, ওদের দ্বারা হচ্ছে না। সেটা হচ্ছে আমরা যারা ইন্টারন্যাশনালি কাজ করছি, যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যতগুলো জুম্ম আছে, ইন্টারন্যাশনালি কাজ করছে, প্রত্যেকটি জায়গায় পৃথিবীতে যারা প্রোটেস্ট করছে, ওদের দ্বারা হচ্ছে। কারণ যারা ইউনুসের সাথে কাজ করে তারা তো নিজেদের চেয়ার নিয়েই যথেষ্ট, সেটাই যথেষ্ট। তো সেই জন্য আমি বলছি, আমরা যে প্রেশারটা দিচ্ছি, সেই প্রেশারটা পার্বত্য চট্টগ্রামের স্পেশালি যারা কমিটিতে বসে আছে, কমিটিতে যে তৌহিদ হোসেনের সাথে যাদেরকে নিযুক্ত করা হয়েছে, ওরা যদি রেজ না করেন, তাহলে আমরা যা করছি ওইটা বাংলাদেশ সরকার ওভারকাম করবে, বলবে পার্বত্য চট্টগ্রামের লোক, কমিটির লোক যারা আছে ওরা তো খুশি। আমি তো এটাও বলবো কি সময় এসেছে যে দুইজন লোক মাননীয় মন্ত্রীর সাথে, যে তৌহিদ হোসেন আছেন মন্ত্রীর সাথে, পার্বত্য চট্টগ্রামের যে দুইজন লোক আছে, ওদেরকে দিয়ে ঢাকা কোন একটা হোটেলে বা কোন একটা এম্বাসিতে গিয়ে বা ইউনাইটেড নেশনসে গিয়ে ইউ শুড হোল্ড এ ব্রিফিং। আমরা যেভাবে দিল্লিতে ব্রিফিং করেছি, আপনাদের এর থেকে বেশি অগ্রাধিকার আছে কি পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে কি না হচ্ছে। আপনারা যদি এসব ব্রিফিং না করেন, আপনারা যদি রিপোর্ট ডিপ্লোমেটসদের না দেন, তাহলে ফরেন মিনিস্টার একেবারে স্কট ফ্রি চলে যাবে। তো সেজন্য আমি যেটা বলতে চাই লাস্টই কি, আমাদের যে ক্যাম্পেইনটা চলছে সেটা আপনাদেরই বেনিফিট হবে। পার্বত্য চট্টগ্রাম এখন যদি ইমপ্লিমেন্ট হয়, সেটা এখান থেকে ভারত থেকে কেউ গিয়ে, অস্ট্রেলিয়া থেকে কেউ গিয়ে, কানাডা থেকে কেউ গিয়ে ওইটা উপভোগ করবে না, সেটা উপভোগ করবে পার্বত্য চট্টগ্রামের জনগণ। পার্বত্য চট্টগ্রামে যদি শান্তি আছে, সেটা বাংলাদেশের সামগ্রিক লোক ওটা উপভোগ করবে। আর যদি পার্বত্য চট্টগ্রামের সমস্যা জিয়ে রাখে, আমি তো অনেকবার বলেছি, ইট ক্যান অলওয়েজ গো আউট অফ হ্যান্ড। এন্ড বাংলাদেশ সরকার, আপনিই তো বলছেন কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটা মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, একটা ফরেন অ্যাফেয়ার্স, বৈদেশিক ইস্যু, সেটা আমরা বলছি না। তো সেই হিসাবে পিপল উইল হ্যাভ দেয়ার ওন অ্যাসপিরেশন, ইনস্পিরেশন এটসেট্রা। তো আমি লাস্ট পয়েন্টে যেটা বলতে চাই, এই যে নাটকটা করছে ডক্টর ইউনুস কি ফরেন মিনিস্টারকে দিয়ে, উই আর ভেরি সিরিয়াস, উই আর গোয়িং টু সি ইমপ্লিমেন্টেশন অফ দ্য CHT অ্যাকর্ড। এই সরকার মৌলবাদীদের সরকার, এই মৌলবাদীদের সরকার পার্বত্য চট্টগ্রামের অ্যাকর্ড নিয়ে কিছু করবেন না। আমি জানি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইউনুস সরকার প্রথমবার যে অ্যানাউন্স করেছেন 2 অক্টোবর, হি হ্যাজ নট হ্যাড এ চেঞ্জ অফ হার্ট। ওনার মনের পরিবর্তন হয়নি, ওনার একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে 24 তারিখ ফেব্রুয়ারিতে হিউম্যান রাইটস কাউন্সিলে মিটিং হবে। 1.5 মাস পর্যন্ত এই মিটিংটা চলবে এবং হিউম্যান রাইটস কাউন্সিলে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ একটা আলোচিত বিষয় হবে। কারণ ডক্টর ইউনুস সরকার অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসকে দেখে খালি সংঘর্ষের সময়, বিদ্রোহ আন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল সেগুলো নিয়ে ইনভেস্টিগেট করতে বলেছেন। তো অবভিয়াসলি বাংলাদেশ উইল বি ডিসকাসড ইন জেনেভা। তো ওখানে গিয়ে ফরেন মিনিস্টার বলবেন কি, ফরেন মিনিস্টার ইজ ইন চার্জ অফ দি CHT অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন কমিটি। তো যিনি বাংলাদেশের যে যে কমিটিটা বানিয়েছে, সেটা হচ্ছে জেনেভাতে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মিসলিড করার জন্য। সে জেনেভার 24 তারিখ ফেব্রুয়ারির আগে যে মিটিং হবে, আমার মনে হয় সেই মিটিংয়ের আগে পার্বত্য চট্টগ্রামের যে দুইজন প্রতিনিধি, PCJS যে প্রেসিডেন্ট এবং রিফিউজি ইন্টারনালি ডিসপ্লেস পিপলসদের যে টাস্ক ফোর্স আছে, দুইজনের they should present a report to the international community in Dhaka। যতগুলো ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে
ওদেরকে একটা রিপোর্ট পার্বত্য চট্টগ্রামের একদের অ্যাকচুয়াল স্ট্যাটাস নিয়ে রিপোর্ট দেওয়া উচিত, এবং সেই রিপোর্ট কোনো একটা দলীয় হিসাবে, কোনো একটা মানে ব্যক্তিগত ক্যাপাসিটি দিয়ে নয়, কারণ যদি সেই রিপোর্টটা দল হিসেবে আছে বা ব্যক্তি হিসেবে আছে, অন্যান্য সরকার যারা আছে ওরা সিরিয়াসলি নেয় না। তো পার্বত্য চট্টগ্রামের যে অ্যাকর্ডটা ইমপ্লিমেন্ট হবে সেটা আপনাদের হাতে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছি। প্ল্যাটফর্মটা এমনভাবে তৈরি করে দিয়েছি কি বাংলাদেশ সরকার এসে বাধ্য হয়েছে কি ফরেন মিনিস্টারকে দিয়ে একটা কমিটি বানাতে, এবং সেই কমিটি কতটা কাজ করছে না সে ব্যাপারে গিয়ে জেনেভাতে তৌহিদ হোসেন নিজে ভাষণ দেবেন হাই লেভেল সেগমেন্টে। তো সেই কাজটা আমরা পর্যালোচনা করব, কিন্তু উই আর আউটসাইডার্স। যে কাজটা করার আছে সেটা হচ্ছে পিসিজেএস এর প্রেসিডেন্ট আর টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট। আপনারা যদি আপনাদের রিপোর্ট তৈরি করে 15 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা তৈরি করে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে দেন, তাহলে সিএইচটি এখন ইমপ্লিমেন্ট করার জন্য সরকার হয়তো একটু প্রেসারে আসতে পারে। কারণ দুজন কমিটির লোক জেনেভার আগে যদি একটা রিপোর্ট নিয়ে আসে আর সেই রিপোর্ট যদি জেনেভাতে পেশ হয়, তাহলে বাংলাদেশ সরকারের লুকানোর কোনো জায়গা থাকবে না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সমিতির লোক জাতিসংঘে অনেক মিটিংয়ে যায়। আমি শুধু বলবো পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনিয়াস ইস্যুস, এক্সপার্ট মেকানিজম অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস, এগুলো হচ্ছে জাতিসংঘের মধ্যে সবচেয়ে ছোট বা নিম্ন লেভেলের বডি। যে বডিটা সবচেয়ে পাওয়ারফুল সিকিউরিটি কাউন্সিলের পরে সেটা হচ্ছে হিউম্যান রাইটস কাউন্সিল। হিউম্যান রাইটস কাউন্সিলের সেশন 24 ফেব্রুয়ারি থেকে জেনেভাতে শুরু হচ্ছে। তো যদি জেনেভাতে যে শুরু হওয়ার সময় আপনারা যদি অন্যান্য মিটিংয়ে রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারেন, তাহলে অবশ্যই আপনারা যদি সিএইচটি অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে সিএইচটি অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করার জন্য জেনেভাতে যে সেশন হবে, যেখানে বাংলাদেশ সরকার রিপোর্ট পেশ করবে, যেখানে বাংলাদেশের উপর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস নিজেই রিপোর্ট পেশ করবে, এবং হাই কমিশনার ফর হিউম্যান রাইটস তার যে ওপেনিং স্টেটমেন্ট আছে, ওপেনিং স্টেটমেন্ট আমি আগে থেকে বলে দিচ্ছি কি বাংলাদেশ ব্যাপার নিয়ে বলবে। আমরা চেষ্টা করব পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে নুরি কমিশনের রিপোর্ট পাবলিশ করা হচ্ছে না সে ব্যাপারে হাই কমিশনার নিজে উত্থাপন করে। তো আমরা প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছি। সেই প্ল্যাটফর্মটা কোনো যুদ্ধের প্ল্যাটফর্ম নয়। আমরা কোনো যুদ্ধের কথা বলছি না এখানে, আমরা কোনো সশস্ত্র সংগ্রামের কথা বলছি না। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে যাওয়ার সব অর্গানাইজেশনগুলো রয়েছে, যেখানে যাওয়ার প্রতিটি সংস্থা রয়েছে, এবং সিএইচসি যে কমিটিটা রয়েছে ইমপ্লিমেন্টেশন কমিটি, যদি দ্বিমত থাকে মন্ত্রী সাহেবের সাথে, সেই দ্বিমত আগে থেকে প্রকাশ করতে হবে। আর আপনারা যদি এসব কাজ না করেন, তাহলে আমি শুধু বলবো কি বাংলাদেশ সরকার যেটা চায় আপনারা সেটা নিয়েই খুশি। তাহলে পার্বত্য চট্টগ্রামের অ্যাকর্ড ইমপ্লিমেন্ট না হওয়ার জন্য হাসিনাকেও ব্লেম করবেন না, ভারতকেও ব্লেম করবেন না, বাংলাদেশ সরকারকেও ব্লেম করবেন না, কারণ আপনারা নিজেই উত্থাপন করতে চান না। তো যদি উত্থাপন করেন, আই থিঙ্ক দিস ইজ দি বেস্ট অপরচুনিটি। এবং আমি এটা বলতে চাই, দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, অনেক কম লোক আছে কি আগের থেকে কাউন্সিলে কি হবে এরকম করে এসে ব্রিফিং করে যাবে। আমি বলছি এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সিএইচটি ব্যাপারে, ওখানে গিয়ে মন্ত্রী সাহেব ভাষণ দেবেন হাই লেভেল সেগমেন্টে। তো সেই তাকে আমরা যদি কাউন্টার করতে চাই, আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে। আজকে 15 তারিখ, 15 তারিখের আগে এক মাসের মধ্যে যদি পার্বত্য চট্টগ্রাম অ্যাকর্ডের অ্যাকচুয়াল স্ট্যাটাস থাকে, সেটা আমার মনে হয় 3 জন কমিটি রয়েছে। আপনারা দেখেন নোটিফিকেশনটা, তৌহিদ হোসেন চেয়ারম্যান, জনসংহতি সমিতির প্রেসিডেন্ট মেম্বার, রিফিউজি টাস্ক ফোর্সের চেয়ারম্যান মেম্বার। ইট মিনস মেজরিটি তো আমাদের হাতে, মেজরিটি তো আমাদের হাতে। তো মেজরিটি যে 2 জন যে চাকমা রয়েছে,
ওরা যদি রিপোর্ট তৈরি করে তহিদ হোসেনকে দিয়ে দেয়, মিস্টার চেয়ারম্যান, এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যাটাস ক্লজ বাই ক্লজ দেখে, তাহলে তো তহিদ হোসেন সাহেবের ওখান থেকে বেরিয়ে যাওয়া একেবারে সম্ভব নয়। তো সিএইচসি অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন সেটা আমাদের হাতে, সেটা বাংলাদেশ সরকারের হাতে নয়। কারণ বাংলাদেশ সরকার জানে যদি এই ধরনের রিপোর্ট পার্বত্য চট্টগ্রামের যে 2 জন প্রতিনিধিকে সিলেক্ট করা হয়েছে ওদের মাধ্যমে আছে, ওদের থেকে আছে, তাহলে বাংলাদেশ সরকার উইল বি আন্ডার ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার। এই সুযোগ জুন মাসে আসবে না, কারণ জুন মাসে যখন হিউম্যান রাইটস কাউন্সিল সেশন হবে তখন কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে এই মার্চ মাসে। এখান থেকে যদি কিছু একটা বাইর হয়ে রেজলিউশন যদি অ্যাডপ্ট হয়, দেন বাংলাদেশ উইল বি ডিসকাসড এভরি ইয়ার ফর কনসিডারেবল পিরিয়ড অফ টাইম, এবং ওরা সেটা অ্যাভয়েড করতে চাইছে। তো সেই জন্য দিস ইজ দ্য অপরচুনিটি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি আজকের যে ব্রিফিংটা দিচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার আমি কি বলবো ইন্ডিকেশনস কি কোনখানে গেলে কি করতে হয়। আর এসব করতে গিয়ে আমি বলতে চাই কি আপনাদের লোক জেনেভাতেও যেতে পারে, জেনেভাতে না গেলেও আপনাদের রিপোর্ট যদি পাবলিশ হয়ে যায়, বাংলাদেশ উইল নট হ্যাভ এনি প্লেস টু হাইড। তো সেই জন্য আজ যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। না হলে যদি কাজ না করেন এভাবে, তাহলে পার্বত্য চুক্তি নিয়ে প্লিজ বাংলাদেশ আর্মি, ডিজিএফআই, বাংলাদেশ সরকার, ভারত সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন, যত সব সংস্থাগুলো আছে আপনারা ব্লেম করবেন না। আপনারা যদি নিজেই না করেন তাহলে প্লিজ ডু নট আস্ক এনিবডি এলস। আপনারা যদি চান নিজে কি পার্বত্য চুক্তি ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে দিজ আর দি স্টেপস আই হ্যাভ শেয়ার। স্টেপটা হচ্ছে একটা জিনিস, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্তমান অবস্থা, যে 2 জন চাকমাদেরকে ইনক্লুড করা হয়েছে, ওদের যদি একটা রিপোর্ট এসে যে চেয়ারম্যান আছে ওনাকে যদি রিপোর্ট দেন কি আগামী মিটিংয়ে এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হোক, তখন আসবে। আর সেখানে যদি ভয় পেয়ে বা অন্য কোনো একটা কারণে আপনারা যদি রেজিস্ট না করেন, তাহলে পার্বত্য চট্টগ্রাম অ্যাকর্ড কখনো ইমপ্লিমেন্ট হবে না। আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অ্যাকর্ড এই জন্য ইমপ্লিমেন্ট হয়নি। শুধু ইমপ্লিমেন্টেশন যে হয় না সেটা কোথায় আছে? সেই ইমপ্লিমেন্টেশন যে পার্বত্য চুক্তি ইমপ্লিমেন্ট হয়নি সেটা দেখবেন একটা নিউজ বুলেটিনে, সেটা দেখবেন একটা নিউজ রিপোর্টে, সেটা দেখবেন একটা রিপোর্টে বা প্রেস ক্লিপিংয়ে বা একটা কনফারেন্সে। আমি তো আজ পর্যন্ত দেখিনি কি রিজিয়নাল কাউন্সিল থেকে বা জনসংহতি সমিতি যিনি একত সাইন করেছেন ওদের থেকে একটা কমিউনিকেশন অফিসিয়ালি ইন্টারভেনশনের জন্য বাংলাদেশে যতগুলো ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে ওদের কাছে গেছে, আমি তো দেখিনি। কিন্তু আমাকে তো লন্ডন যেতে হয় না টু গেট দ্য রেসপন্স ফ্রম ব্রিটিশ ডেপুটি ফরেন মিনিস্টার ক্যাথরিন ওয়েস্ট। কি আপনারা মনে করেন কি ওই চিঠির জবাব এমনিতে এসেছে? নো, বিকজ দি লেটার হ্যাড দি সাবস্টেন্স। আমি একটা জিনিস লিখিনি হুইচ ওয়াজ নট নিউট্রাল, একটা জিনিস লিখিনি হুইচ ওয়াজ নট অফ কনসার্ন টু দি ইউনাইটেড কিংডম। তো সেই জন্য দে হ্যাড ইন্টারভেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন জায়গায় আছেন, আপনি যদি সবচেয়ে বড় অর্গানাইজেশন লন্ডনে হন আর আপনার সাবস্টেন্স নেই, ফরেন মিনিস্টার আপনাকে কখনো জবাব দেবে না। তো আপনারা যদি চান পার্বত্য চট্টগ্রামের এখন, দিস ইজ দ্য অপরচুনিটি। এবং আপনারা এখানে যারা শুনছেন বা পরে শুনবেন, এই মার্চ বা এপ্রিল মাসে দেখতে পাবেন কি আমরা যেসব সাজেশন দিচ্ছি এ ব্যাপারে কোনো কাজ হচ্ছে না। যদি কোনো কাজ হয়ে না থাকে তাহলে আমরা মনে করব হ্যাঁ লোকেরা নিজেরাই চুক্তি বাস্তবায়ন চায় না, এবং সেই সব লোকেরা নিজেরাই চুক্তি বিরোধী। অনেকেই বলেন কি সুহাস চাকমা চুক্তি বিরোধীর কথা বলেন, কি ইউপিডিএফ কে সমর্থন করেন, অমুককে সমর্থন করেন। আমি পার্বত্য চট্টগ্রাম চুক্তি ইম্পর্টেন্স বুঝি, মাহাত্ম বুঝি। সব সময় চিটাগং অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করার জন্য ল্যাটারাল স্পিরিট আক্ষরিকভাবে
ইমপ্লিমেন্ট করার জন্য আই হ্যাভ ইন্টারভেন এভরিওয়ার। এখনো বলে দিচ্ছি, তো যারা চুক্তি নিয়ে আপনারা শপথ নেন, ঘুমালেও দেখেন চুক্তি, খাইতেও দেখেন চুক্তি, আই মিন ইউ ক্যানট ইউ ইট ড্রিঙ্ক স্লিপ উইথ চুক্তি। দিস ইজ দ্য টাইম কি টেল ইউর লিডার্স কি এই ধরনের করে করতে হবে। অ্যান্ড দিস ইজ নট ইন এ নেগেটিভ ওয়ে, আই এম সেইং ইন এ পজিটিভ ম্যানার। উই হ্যাভ অ্যান অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। আর বাংলাদেশ সরকারকে আমি এটা বলবো কি যদি চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে আপনারা আর নতুন আন্দোলন এক্সপেক্ট করতে পারেন, এবং সে নতুন আন্দোলন কেউ করবে না। সে নতুন আন্দোলন আপনারাই শুরু করে দিয়েছেন, আপনারাই প্ল্যাটফর্ম দিয়েছেন কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ নয়। তো সেজন্য বৈদেশিক হিসাবে আপনারা যে চিহ্নিত করেছেন, as I said, we welcome this initiative, this recognition of historical facts. Once you have recognized these historical facts, it's time for the government of Bangladesh to correct the history. There is still time to live together. Thank you.